বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটে দায়ী নীতি নির্ধারকরা, বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ হোসেন জিল্লুরের। বিগত সময়ে পুলিশের ঘৃণিত কাজের জন্য আইজির দুঃখ প্রকাশ, আর কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার নয়, বলেছেন ডিএমপি কমিশনার। দুর্ঘটনা নয়, গাড়ি চাপায় পরিকল্পিত হত্যার শিকার বুয়েট শিক্ষার্থী মাসুদ। দাবি সহপাঠীদের চাপ প্রয়োগে ঘটনা ধামাচাপার অভিযোগ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ 858 জন, আহত 11,551। বিজ্ঞপ্তিতে বিশেষ সেলের খসড়া তালিকা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটের জন্য নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকাকে দুষলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শেয়ার বাজারে দরপতনে নিয়ন্ত্রক সংস্থার দায় রয়েছে বলেও মত তার। রাজধানীর সিডাপে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিতে শৃঙ্খলা আনা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গেল ১.৫ দশকে ভঙ্গুর অর্থনীতির সবচেয়ে নাজুক খাত ছিল ব্যাংক ও শেয়ার বাজার। খাত দুটির আর্থিক লুটপাটের সরাসরি প্রভাব পড়ে ব্যবসা বাণিজ্যে। নড়বড়ে হয়ে যায় গোটা অর্থনীতি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে শুরু করে আর্থিক খাত সংস্কার। পরিবর্তিত প্রেক্ষাপটে আর্থিক তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচনে যোগ দেন অর্থ উপদেষ্টা। বলেন, কাজ চলছে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারের। তথ্য বিভ্রাটের পেছনে কিছু অনিশ্চিত ভুল আছে, আবার কিছু যারা নীতি নির্ধারক তাদেরও কিছুটা নেতিবাচক ভূমিকা আছে। ভূমিকা কোনো নেতিবাচক, তার চেষ্টা করে যে কোনোভাবে লুকিয়ে রাখি, চেষ্টা করা হচ্ছে যে এটাকে যেন মানে মোটামুটি ইউজফুল করা হয়। গভর্নর এখানে আছেন, অর্থ সচিব আছেন, আর আমি হরহামেশা টের পাচ্ছি কী ছিল ভেতরে 15 বছরে। এটাকে আমরা একটু কারেক্ট করতে চেষ্টা করি, সংশোধন করতে চেষ্টা করছি এবং সঠিক তথ্য দিতে। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সময়টাকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রির বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা এগুলো কোনো কারচুপির ব্যাপার নেই। অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শৃঙ্খলায় ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, তৈরি করতে হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ। আর্থিক শৃঙ্খলার খাত, আমাদের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য, সেখানে অত্যন্ত ভঙ্গুর অবস্থা থেকে ওই স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়ানো হয়েছে এখানে। কিন্তু অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এটা কিন্তু অন্যতম, যেখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে। অনুষ্ঠানে আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে উদ্যোক্তাদের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আইজিপি বাহরুল আলম বলেছেন, গত 15 বছরে দলীয় প্রভাবে এমন কোনো অন্যায় নেই যে পুলিশ করেনি। যেসব ঘৃণ্য কাজ হয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশের পুলিশ তা করেনি। শনিবার বিকেলে সিলেট এসএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বাহরুল আলম আরও বলেন, গত 15 বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে বলে জানান তিনি। আইজিপি বলেন, দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে, এজন্য পুলিশ লজ্জিত। পরিবর্তিত সময়ে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না বলেও আশ্বস্ত করেন আইজিপি। জানান, সারা দেশে লুট হওয়া 6,000 অস্ত্র উদ্ধার করা হয়েছে, 2,000 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, এই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে। তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ।
চাঁদাবাজি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজদের তালিকা করে তাদের গ্রেফতার অভিযান শুরু হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোনো অপরাধ ঘটলে তার বিরুদ্ধে মামলা হবে, মামলার সব দায়িত্ব পুলিশের। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে উল্লেখ করে কমিশনার বলেন, দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। দায়িত্ব পালন করতে গিয়ে অতীতের মতো পুলিশ যেন কারো ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয় সে ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী ও বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার। চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়, তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনদের অভিযোগ, এখনও আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তন হয়নি। মামলা, বাণিজ্য, হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এমন নানা অভিযোগ উঠে আসে। আওয়ামী লীগ সরকারের মতো পুলিশ ও র্যাবের রাজনৈতিক ব্যবহার বন্ধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন বক্তারা। আলোচকরা বলেন, র্যাব বিলুপ্ত ও পুলিশের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। এমন না হলে সংস্কার ব্যর্থ হবে বলে শঙ্কা তাদের। 5 আগস্টের অভ্যুত্থানের পরও হয়রানিমূলক মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র পাল্টায়নি বলে অভিযোগ করা হয়। সংলাপে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের সুপারিশ করেন বিশিষ্টজনরা। রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকেন এবং সেই রাজনৈতিক দলের আবার যিনি এককভাবে প্রধান নেতায় পরিণত হন, সেই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা না আসলে কতটা প্রভাব বিস্তার করবে। আমরা এই বিষয়গুলিতে সজাগ, এবং সজাগ বলেই কিন্তু এই আন্দোলনের 2 বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। সড়ক দুর্ঘটনায় 9 বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদকে গাড়ি চাপায় হত্যা করা হয়েছে বলে দাবি তার সহপাঠীদের। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। বিভ্রান্তিমূলক তথ্য ও চাপ প্রয়োগ করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও করেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার রাতে পূর্বাচলে 300 ফিট সড়কে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদের মৃত্যু হয়, আহত হয় 2 শিক্ষার্থী। এই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন সহ 3 জনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনারে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা মাসুদের মৃত্যুকে দুর্ঘটনা না বলে হত্যা বলে দাবি করেন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানান তারা। আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। 4,
তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। 5, সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় এবং সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। মাসুদের সহপাঠীদের দাবি, প্রথম থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন এবং চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে মামলার ঘটনা প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে অভিযুক্তের মা নানাভাবে শিক্ষার্থীদের মামলা থেকে দূরে থাকতে ক্ষতিপূরণ প্রদানের কথা জানান। এক পর্যায়ে তার সন্তান মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল শুনে তিনি বলেন যে তার সন্তান ড্রাঙ্ক হলেও ওরা অত রাতে ওখানে কি করছিল। যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহতের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া থেকে তাদের নিস্তার লাভের দৃষ্টান্ত। আমরা এই ঘটনায় এই ব্যাপারটির আশঙ্কা করছি। শুরু থেকেই মামলা নেওয়ার ক্ষেত্রে টালবাহানা এবং হত্যাকারীর পরিবারে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য নিউজ মিডিয়ায় প্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে বিচার প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদেরকে শঙ্কিত করেছে। আর্থিক কিছু ম্যানিপুলেশন করার চেষ্টা করেছে, যেটা আমরা রিজেক্ট করেছি। এই সময় তারা আহত অপর 2 শিক্ষার্থীর চিকিৎসায় সব ধরনের সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। কোন উদ্দেশ্যে এত গণমাধ্যম তা খোঁজার অনুরোধ প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমানের। বলেন, মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। এদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানিয়েছেন, 32টি কালো আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে অন্তর্বর্তী সরকারের বেঁধে দেয়া 7 দিন কবে শেষ হবে জানতে চান তিনি। রিপোর্ট ফররুখ বাবুর। দুঃখ, হতাশা, বেদনা নিয়ে আজকের আমাদের এই সম্মেলন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির 5ম সম্প্রচার সম্মেলনে উঠে আসে দেশের বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীদের নানা বৈষম্যের কথা। বাদ যায়নি মাসের পর মাস বেতন না পাওয়ার পরিসংখ্যানও। সেফটি রিপোর্ট অফ 30 টেলিভিশন, আমি 30টা টেলিভিশনের উপর আমাদের এই সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে টেলিভিশনে কর্মরত সাংবাদিক, প্রডিউসার ও ভিডিও জার্নালিস্টদের নিয়ে বিজিসির 5ম সম্মেলনে গণমাধ্যম কর্মীরা করেন নিজেদের সমালোচনাও। মুহূর্তের জন্য ভুলতে পারি না সেই সম্মেলনের প্রধান অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান বলেন, গণমাধ্যমের প্রকৃত মালিকদের খুঁজে বের করতে হবে। অন্য দেশের উদ্দেশ্য বাস্তবায়নে, তাদের অর্থায়নে দেশে গণমাধ্যম পরিচালিত হয় বলেও আতঙ্কের কথা জানান তিনি। এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনেরও মালিক, পত্রিকারও মালিক, আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এর আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে, তাদের পেছনে এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু তো দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। দেশে 46টি বেসরকারি টেলিভিশনের বাজার না থাকলেও নতুনভাবে আরও টেলিভিশন আসছে উল্লেখ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বলেন, হকারদের তালিকায় পাওয়া গেছে মাত্র 46টি পত্রিকা, কিন্তু শুধু বিজ্ঞাপনের লোভে 392টি পত্রিকা নামমাত্র বের হয়। গত বছরের যে হিসাব, সেই হিসাবের পটভূমিতেই কিন্তু আমাদের অবস্থান বিশ্বে এখনো তলানিতে। কিন্তু এখন তো আপনারা স্বাধীনভাবে লিখতে পাচ্ছেন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন অনেক কাহিনী প্রকাশিত হচ্ছে পত্রপত্রিকায়, যেসব কাহিনী আগে বলা যেত না, কিন্তু তারপরেও অনেকের মধ্যে কিন্তু সেই অভ্যাসটা রয়ে গেছে, স্বনিয়ন্ত্রণের অভ্যাস, সেলফ সেন্সরশিপ থেকে আমরা এখনো বেরোতে পারিনি। আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে সাহস করে কথাটা বলতে হবে। সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, গণমাধ্যম কর্মীরা সাহসী ভূমিকা না রাখলে গণ অভ্যুত্থান সফল হতো না। গণমাধ্যম কর্মীরা না থাকলে আমরা এই চেতনা, আবু সাঈদের যেই প্রসারিত হাতের মুহূর্ত, এরকম হাজারো মুহূর্ত আমরা পেতাম না, এবং সেগুলো থেকে আমরা অনুপ্রাণিত হয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করতে পারতাম না। গণমাধ্যমের সংস্কার কাজে দেশের 46,000 মানুষের মতামত জানতে 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত জরিপ চলবে। ফররুখ বাবু,
বাংলা ভিশন, ঢাকা। সড়ক পরিবহন খাতে এখনও দুর্নীতি বন্ধ হয়নি মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। নৈরাজ্যের সাথে রাজনৈতিক প্রভাব জড়িত মন্তব্য করে নাহিদ সড়কে নৈরাজ্য বন্ধের বিষয়ে গুরুত্ব দেন। ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা প্রণয়নের কথাও জানান। সড়ক নিরাপত্তায় গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় দরকার কাঠামোগত সংস্কার, লাগবে রাজনৈতিক সদিচ্ছাও। রাস্তার দুর্ঘটনা হলে সেটাকে আর দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড যে ভাবা হচ্ছে, বলা হচ্ছে যে একটা কাঠামোগত হত্যাকাণ্ড। আর কারণ এটা কাঠামোগত হত্যাকাণ্ড একটা কারণ এটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার ফলে হচ্ছে। কাঠামোগত সংস্কারই প্রয়োজন এবং একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। রাজনৈতিকভাবে দুর্নীতি এখানে বন্ধ করতে হবে এবং হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্ট পলিসি, সেই ডেভেলপমেন্ট পলিসিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম ধাপের খসড়া তালিকা অনুযায়ী শহীদ হয়েছেন 858 জন। এছাড়া খসড়া তালিকায় আহতের সংখ্যা 11,551 জন। শনিবার ওয়েবসাইটে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের এই খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। গণ অভ্যুত্থান সংক্রান্ত সেলের প্রধান অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে আন্দোলন বিরোধীদের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রথম ধাপের ওই খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সমমনা দলগুলোর সাথে বৈঠক করেছে বিএনপি। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির লিয়াজো কমিটির সাথে এ বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং নজরুল ইসলাম খান এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু এ সময় উপস্থিত ছিলেন। বিকেল 4টার কিছু সময় পর জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে 12 দলীয় জোটের সাথে বৈঠক করে বিএনপি। এরপর 5:30টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক হয়। সন্ধ্যা 7টার দিকে বৈঠক হয় লেবার পার্টির সাথে। এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সংস্কারের অজুহাত দেখিয়ে মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা অন্তর্বর্তী সরকারের উচিত হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু এবং নারায়ণগঞ্জের জাকির হোসেন সহ সকল রাজবন্দির মুক্তি দাবিতে গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পতিত সরকারের দোসরদের সরানো না হলে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারবে না। তিনি বলেন, তারা অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার চান। স্বৈরাচারের দোসর পুলিশ কর্মকর্তা যারা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন, তাদের অপসারণের দাবি জানান তিনি। আলাল বলেন, মিথ্যা অজুহাত দিয়ে বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হয়েছে, তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বলে, আর জনগণ শেখ হাসিনা দেশ ছাড়া করেছে। লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আজকে দেশ পরিচালনা করছেন তারা, সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য
আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। তা আজকের দিনে সংস্কার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোনো যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না। আকাশের মেঘলা ভাব কাল থেকে কিছুটা কমবে। ডিসেম্বরে শীতের তীব্রতার শঙ্কা না থাকলেও জানুয়ারিতে শৈত্যপ্রবাহ নামতে পারে, তবে তা তীব্র হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানীতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। গ্যালমান শফির রিপোর্ট। শনিবার পুরোদিনই আকাশে রোদের দেখা মেলেনি। রবিবার আকাশে মেঘলা ভাব কিছুটা কমতে পারে, আবহাওয়া বিভাগ জানিয়েছে। এরপর মঙ্গল ও বুধবার আকাশ আবারও মেঘলা থাকবে, নামতে পারে মৃদু শীত। মেঘলা কালকে থেকে কিছুটা কমা শুরু করতে পারে, তবে 24-25 তারিখে গিয়ে আবার সেই মেঘলা এবং বৃষ্টির পরিমাণ এখন যেটা হচ্ছে ওই সময় বৃষ্টির পরিমাণ আমরা যেটা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ বেশি হতে পারে। তবে ডিসেম্বরে ওইরকম একটা আমাদের যে কয়েকদিন বাকি আছে ওইরকম তীব্র শীত হওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের হয়তো মৃদু শৈত্যপ্রবাহ বিশেষ করে আমাদের পশ্চিমাঞ্চল বা উত্তরাঞ্চল সামান্য কয়েকটা জায়গায় আসতে পারে। সারা দেশব্যাপী হওয়ার সম্ভাবনাটা কম। তবে জানুয়ারিতে আমরা ধারণা করছি যে সারা দেশব্যাপী একটা শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে জানুয়ারিতে। এদিকে হাড় কাঁপানো শীত না নামলেও এরই মধ্যে রাজধানীতে নামছে মধ্যম মানের শীত। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বাড়ছে শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। আউটডোরে প্রতিদিন গড়ে 12 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। তাদের 50 ভাগই হাসপাতালে ভর্তি হচ্ছে। এক্ষেত্রে শিশুদের আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 110টা রোগী ভর্তি হলে তার 40 থেকে 50% আমাদের ঠান্ডাজনিত রোগ। মা বাবা প্রতি আমাদের অ্যাডভাইসটা হলো যে যতটা পারি আমি এক্সপোজটা কম করব, মানে ঠান্ডায় বাচ্চাটাকে বাইরে কম নিব। আর একটু ভালো হলো যে যেহেতু আমাদের বাইরে ঠান্ডার পাশাপাশি ঢাকা শহরের ওয়েদারটা খুব খারাপ, ধুলা, গাড়ির ধুলা, রাস্তায় কনস্ট্রাকশনের ধুলা, ধুলাবালি ভরা, এই জন্য বাইরে গেলে একই ঠান্ডা প্লাস এই ডাস্ট দুইটা মিলে আমাদের বাচ্চাগুলোর শরীর খারাপ হয়ে যায়। গত অক্টোবর নভেম্বর আমাদের ডেঙ্গু রোগী ছিল বেশি, এখন ওটা কমে আমার সাথে ঠান্ডা রোগী বেড়ে গেছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেদের ইচ্ছামতো শিশুদের ওষুধ না খাওয়ানোর পরামর্শ ওই চিকিৎসকের। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবে, নিজের থেকে আগে ওষুধ খাওয়ানো শুরু করবে না। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। পৌষের শুরুতে মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোয়। নাটোরে সকাল থেকে সূর্যের দেখা না মেলায় কনকনে শীতে ঘর থেকে বের হওয়া কষ্টকর। সকালে ঘন কুয়াশায় আশেপাশের কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। সারা দিন রোদের তাপ থাকলেও সন্ধ্যা হলেই হাড় কাঁপানো শীত নামে। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে ঝালকাঠিতেও তীব্র শীত, ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। প্রচণ্ড ঠান্ডায় বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর আগে ব্যাংক, বিমা সহ আর্থিক খাতগুলো লুটে পুটে খেয়েছে। দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, চোর ডাকাতের লিডার শেখ হাসিনার মুখ ভরা বলি ছিল তিনি পালাবেন না, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশ ও জনগণকে ভালোবাসলে তিনি পালাতেন না। জামায়াতের আমির অভিযোগ করেন, গেল 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ। ভোটের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। গালগোরা বলে দিয়েছিলেন সেই চোর ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। 3টা নির্বাচন আর যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা ভোটও দিতে পারে না। তাদের সমস্ত ভোটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, ভোটের গণহত্যা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সহায়তায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ইকোজ অব রেভলিউশন। বিকেল 4টায় ব্যান্ড সিলসিলার কাওয়ালির মাধ্যমে শুরু হয় এই কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তানি জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান।
আর্টসেল, চিরকুট সহ বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড দলও সঙ্গীত পরিবেশন করবে। রাহাত ফাতে আলী খানের সুরের মূর্ছনায় ভাসবেন নগরীর হাজারো তরুণ তরুণী। এখান থেকে আয় হওয়া সব অর্থ ব্যয় হবে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সহায়তায়। সঙ্গীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব সংক্রান্ত গ্রাফিতি ও মঞ্চনাটক সহ থাকছে বিভিন্ন কর্নার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটে দায় নীতি নির্ধারকরা, বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন। দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ হোসেন জিল্লুরের। বিগত সময়ে পুলিশের ঘৃণিত কাজের জন্য আইজির দুঃখ প্রকাশ, আর কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার নয়, বলেছেন ডিএনপি কমিশনার। দুর্ঘটনা নয়, গাড়ি চাপায় পরিকল্পিত হত্যার শিকার বুয়েট শিক্ষার্থী মাসুদ। দাবি সহপাঠীদের চাপ প্রয়োগে ঘটনার ধামা চাপার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30, এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলাদেশি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাই।